স্লাইড দেখতে পাচ্ছি সবাই? না। আচ্ছা ঠিক আছে, তাহলে শুরু করি আজকে আমরা। টাইম নিলে ভালো হতো, অনেকে আসতো আর কি। আচ্ছা, অলরেডি তো 12টা বেজে গেছে, ক্লাস টাইম তো 12টা থেকে। রেকর্ডিং অন করা আছে, সবাই জয়েন করুক, আমি শুরু করি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, গতকালকে হচ্ছে আমরা আর্থকোয়েকটা শেষ করেছিলাম, তো আমি বলেছিলাম যে হচ্ছে আরেকটা হ্যাজার্ড নিয়ে পড়বো, সেটা হচ্ছে ভলকানিজম। আচ্ছা, আমরা মেনলি হ্যাজার্ড তো অনেক ধরনের আছে, আমি যদি তোমাদেরকে আগের প্রিভিয়াস লেকচারে বলে দিয়েছি যে কি কি এক্সাম্পল হ্যাজার্ড বা ন্যাচারাল হ্যাজার্ড তো আমরা জানি। তো আমরা মেইনলি আর্থকোয়েক এবং ভলকানিজম নিয়ে পড়ছি কেন? আমাদের সাবজেক্টের সাথে যদি বলি বা পেট্রোলিয়াম বা মিনারেল এটার সাথে যদি বলি, তাহলে হচ্ছে গিয়ে যে অনেক ক্ষেত্রে হচ্ছে তোমার এই আর্থকোয়েক বা ভলকানিজমের ফলে যে চেঞ্জটা হচ্ছে, এনভায়রনমেন্টের যে চেঞ্জ গুলো হচ্ছে, সেটা অনেকটা রিলেটেবল বা রিলেট করা যায়, বা অনেক সময় অনেক ইম্পর্টেন্স আছে বলা যায়। এই কারণে মেনলি হচ্ছে আমরা যখন পড়ি বা আমাদের সিলেবাসটা করা হয়েছে, এই দুইটা হ্যাজার্ডের উপরে আসলে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে আর কি। অন্যগুলো যদি তুমি চিন্তা করো, যেটা হচ্ছে গিয়ে তোমার ফ্লাড হচ্ছে বা হচ্ছে রিভার ইরোশন যে হচ্ছে, এইগুলোর থেকে আসলে এই যে ভলকানিজম বা আর্থকোয়েকের ফলে যে তোমার টেকটনিকের যে প্লেট টেকটনিক যে রিলেটেড বা সাবসারফেসের যে চেঞ্জ, সারফেসের যে চেঞ্জ, এটার কারণে মেলে এই দুটোর উপরে এমফাসিস করা হচ্ছে বেশি আমাদের জন্য আসলে, ঠিক আছে? তো আজকে আমরা ভলকানিজম নিয়ে পড়বো। ভলকানিজম বা ভলকানো, তোমাদের তো একটা বেসিক আইডিয়া আছে যে ভলকানোটা আসলে কি, বা ভলকানিজম যদি প্রসেসটা বলি এখানে কি হচ্ছে, বা এই যে এই ফিনোমিনানটা কি আসলে, এটা তো সবাই জানি আমরা যে ভলকানো যে থাকে, অনেক ধরনের ভলকানো অলরেডি হয়তো আমরা জানি। যেমন জাপানের একটা ভলকানো আছে যে মাউন্ট ফুজি। কিছু ভলকানো অ্যাক্টিভ, কিছু ইনঅ্যাক্টিভ। অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ বলতে বোঝাচ্ছে মৃত ভলকানো বলা হয় যেটাকে আর কি, বা আগ্নেয়গিরি যদি আমরা বলি, যেটা থেকে ধরো অনেক বছর ধরে বা অনেক দিন ধরে বা বলা যায় যে আর কখনো কোনো ভলকানিজম ওখানে হচ্ছে না, বা তোমার হচ্ছে কোনো অগ্নুৎপাত হচ্ছে না। আবার অ্যাক্টিভ যদি বলি, যে ওই ভলকানো গুলো এখনো সচল, ঠিক আছে? তো এরকম ইনঅ্যাক্টিভ অ্যাক্টিভ ভলকানো আছে। তো ভলকানিজম প্রসেসটা হচ্ছে মেনলি এই যে তোমার কি চলে আসে, তোমরা কি বলতে পারবা, মানে যারা আছো এখন, যে ভলকানিজমটা আসলে কি, বা এই যে ভলকানো থেকে যে হচ্ছে ভলকানিজম হচ্ছে, এটা আসলে কি? ম্যাগমা চেম্বার থেকে গরম লাভা হ্যাঁ ভেদ করে চলে আসে, মানে মাটি ভেদ করে ক্রাস্ট ভেদ করে চলে আসে। হ্যাঁ এক্স্যাক্টলি, এটাই মেইনলি ভলকানিজমটা হচ্ছে এটাই, যে তোমার মেগমা যে চেম্বার বা আর্থের কোর, যে এই চেম্বার গুলাতে মেগমা হট এবং মোল্টেন, ঠিক আছে? মোল্টেন মানে কি, গলিত যে মেগমা বা লিকুইড ফেজের যে মেগমা গুলো আছে, মেগমাটা মেইনলি কিন্তু লিকুইড ফেজেই থাকে, ঠিক আছে? এটা যে বের হয়ে চলে যাচ্ছে বিভিন্ন কারণে আর কি, নিচে থেকে উঠে চলে আসতেছে, আর্থের সারফেসে চলে আসতেছে, ঠিক আছে? এই প্রসেসটাই মেইনলি ভলকানিজম। ওকে, তো এটা কেন হচ্ছে এটা আমরা সামনে দেখবো। তো ভলকানিজম প্রসেসটা তো আমরা জানি সবাই, যে তোমার আর্থের সারফেসে মোল্টেন রক, যেটা আমরা বলি ম্যাগমা, সেটা চলে আসতেছে। এখন এটা হ্যাঁ চলে আসতেছে, কখন চলে আসতেছে মানে কোন লোকেশন গুলোতে আসলে ভলকানিজমটা হচ্ছে? যেখানে ধরো আর্থের সারফেসে কোনো ধরনের তোমার হচ্ছে রাপচার আছে বা ভেন্ট, এটাকে বলা হয় মেইনলি ভেন্ট, ঠিক আছে? যে ধরো আর্থের কোনো একটা সারফেসে, বা আমরা যদি ভলকানো গুলোর কথা চিন্তা করি, সেখানে একটা তোমার খোলা জায়গা আছে, বা বলা যায় হচ্ছে তোমার কোনো গর্ত আছে বা কোনো ক্র্যাটার আছে, যার কারণে ওই যে ওরা খোলা স্পেসটা পাচ্ছে বা ওপেন যে স্পেসটা পাচ্ছে, যা আমরা যদি বলি ওটাকে ভ্যান্ট পাচ্ছে, সেখান দিয়ে মেগমা গুলো আর্থের সারফেসে এক্সপোজড হচ্ছে, চলে আসতেছে, এরপরে হচ্ছে কি এগুলা ফ্লো হয়ে হয়ে আসতেছে। আচ্ছা, তোমরা কি মেগমা আর লাভা এই দুটার মধ্যে ডিফারেন্সটা জানো কি? না ম্যাম। দুইটা কি সেম, এটা কি জানো? বা তোমরা মেগমা লাভা কি, এটা কি তোমরা কি জানো? মেগমা বা লাভা বলতে তোমরা কি জানো? মেগমা তো বললা যেটা হচ্ছে তোমার চলে আসতেছে, লাভাটা কি? লাভা মানে যেটা অতিরিক্ত তাপে, মানে ওইটাই তো লাভা নাকি? এটাই তো অতিরিক্ত হিটে আছে। যেটা বাইরে চলে আসছে সেটা লাভা। হ্যাঁ ঠিক আছে, গুড, এক্স্যাক্টলি, যেটা বাইরে চলে আসতেছে মেগমাটাই। মেগমা হচ্ছে তোমার মোল্টেন রক। এই যে তোমার মেগমাটা আর্থ করে আছে, এটা কি আসলে? এই যে তোমার আর্থের যে স্ট্রাকচারটা যদি আমরা বলি, যে বিভিন্ন হচ্ছে গিয়ে রক
বা বিভিন্ন কেমিক্যাল কম্পোজিশন, এগুলো হচ্ছে যে মোল্টেন অবস্থায় আছে। মোল্টেন কেন আছে? কারণ ওখানে অনেক বেশি হিট এবং অনেক প্রেসারে আছে। মেইনলি হিটটাই হইতেছে এখানে মেইন, যে অনেক বেশি হিট বা অনেক অনেক ডিগ্রি টেম্পারেচার ওটা আছে বলে ওটা মোল্টেন অবস্থায় আছে। এবং এটা যখন বাহিরে চলে আসতেছে কি দিয়ে? ভলকানো দিয়ে, তখন এই যে ফ্লোয়িং যে মেগমাটা, এটা হচ্ছে লাভা। ওকে, তো তোমাদের যদি কেউ মেগমা লাভার মধ্যে একটা বেসিক ডিফারেন্স বলে, তাহলে বেসিক ডিফারেন্সটা কি ক্লিয়ার সবার কাছে? মোল্টেন যে রকটা আমরা বলতেছি মেগমা, সেটা যখন আন্ডারগ্রাউন্ডে থাকে সেটা হচ্ছে ম্যাগমা, ঠিক আছে? এবং এই যে ম্যাগমাটা যখন তোমার আর্থের সারফেসে ফ্লো হচ্ছে, চলে আসতেছে, এটাকে বলা হচ্ছে লাভা। ঠিক আছে, দুইটা কিন্তু সেম, দুইটা সেম জিনিস, বাট দুইটার পার্থক্য হচ্ছে একটা আন্ডারগ্রাউন্ডে আছে বা সাবসারফেসে আছে, আর্থের সাবসারফেসে, এবং আরেকটা আর্থের সারফেসে চলে আসতেছে। ঠিক আছে, এরপরে যদি আমি এটা জিজ্ঞেস করি, আমি আশা করবো এটা সবাই বলতে পারবা যে মেগমা এবং লাভার মধ্যে বেসিক ডিফারেন্সটা কি। আচ্ছা, এখন আমরা যদি দেখি যে এই যে ভলকানিজম হচ্ছে, তো এর ফলে তো লাভা, বা আমি যদি এই ফিগারটা দেখি, ঠিক আছে, তোমরা তো স্লাইড দেখতে পাচ্ছ তাই না? চেঞ্জ হচ্ছে তো? জি ম্যাডাম। হ্যাঁ, আচ্ছা, এই ফিগারটা যদি আমি দেখি, যে এখানে প্রথমে যেটা ক্রস সেকশন একটা দেখানো হয়েছে, যে একদম আর্থের মেগমা চেম্বার যদি বলি, সেখান থেকে এই যে মেগমা, এটা তো মোল্টেন মেগমা যদি বা মোল্টেন রক, তো উপরের দিকে চলে আসতেছে। এরপরে কি হচ্ছে দেখো, লাভা হয়ে ফ্লো হচ্ছে। দেন আরো কিছু এখানে দেখো অ্যাশ, এই যে ক্লাউড দেখাচ্ছে একটা, ঠিক আছে, ক্লাউড। এই ক্লাউডটা কি হচ্ছে? এই যে অ্যাসিড রেন, আমরা বলি না যে অ্যাসিড রেন হচ্ছে, অ্যাসিড রেনে কি থাকে? বিভিন্ন ধরনের অ্যাসিডিক যে কম্পাউন্ড গুলো থাকে। কিভাবে হচ্ছে? এই যে তোমার ভলকানো থেকে যে ভলকানিক গ্যাসগুলা ইরাপ্ট হচ্ছে বা বের হয়ে যাচ্ছে, এরা হচ্ছে তোমার ক্লাউডের সাথে মিক্স হয়ে দেন কি ঘটাচ্ছে? অ্যাসিড রেন ঘটাচ্ছে। তারপরে ধরো আরো কিছু যদি আমি বলি, যে ভলকানো থেকে আমি আর কি কি ফ্লো হচ্ছে, লাভা তো একটা দেখলাম, এরপর আরেকটা দেখো এখানে আছে ফিগারে, যদি তোমরা দেখো যে লাহার, এখানে দেখতে পাচ্ছ কিনা যে লাহার। তারপরে হচ্ছে পাইরোক্লাস্টিক ফ্লো হচ্ছে। এখন কোশ্চেন আসতে পারে যে লাহার বা পাইরোক্লাস্টিক ফ্লো এগুলো কি? এগুলো আসলে এই যে তোমার কোর থেকে বা মেগমা চেম্বার থেকে যে হট মোল্টেন রক গুলো আসতেছে, ঠিক আছে, মোল্টেন যে রক গুলা, তারা হচ্ছে বিভিন্ন গ্যাস, তারপরে গ্রাউন্ড ওয়াটার, এগুলোর যে মিক্সচার, ঠিক আছে, এই মিক্সচারটাই কিন্তু মেইনলি আসতেছে। মিক্সচারটা বাইরে ফ্লো হচ্ছে, এটা কিছু হচ্ছে লাহার লাহার হিসেবে আসতেছে। এখানে মেইনলি লাহারের মেইন কম্পোজিশনটা হচ্ছে তোমার গ্রাউন্ড ওয়াটার এবং হচ্ছে তোমার রক ফ্রেগমেন্টস। রক ফ্রেগমেন্টস কি তোমরা কি জানো? রক তো সবাই জানি, রকেট আমি যদি বলি যে রক ফ্রেগমেন্টস, এটা কি বলতে পারবো যে রক ফ্রেগমেন্টসটা কি, বা ফ্রেগমেন্টস মানে কি জানো তোমরা? কোনো আইডিয়া আছে? কেউ বলতে পারবা রক ফ্রেগমেন্টসটা কি? আমি যদি লাহারের ডেফিনেশন বলি বা লাহার যেটা, সেটা যদি বলি, সেটা হচ্ছে তোমার গ্রাউন্ড ওয়াটার এবং রক ফ্রেগমেন্টস এর একটা মিক্সচার, যেটা কোথা থেকে আসতেছে? তোমার আর্থের সাবসারফেস, বা মানে ওই ভলকানিজমের সময় লাভার ফ্লো এর সাথে সাথে ওরাও ফ্লো হয়ে আসতেছে। তো রক ফ্রেগমেন্টস কিছুই না, ধরো কোনো একটা বড় বা অনেক বড় বিশাল সাইজের একটা রককে যখন ভাঙা হয়, ঠিক আছে, ভেঙে ছোট ছোট সাইজ করা হয় বা ছোট ছোট গ্রেইন সাইজ বা স্যান্ড সাইজ যখন করা হয়, সেই যে ছোট রক সাইজ গুলা, এগুলা হচ্ছে গিয়ে রক ফ্রেগমেন্টস। ঠিক আছে, এরপরে যখনই তোমরা দেখবা যে রক ফ্রেগমেন্টস বা হ্যাঁ রক ফ্রেগমেন্টস কোনো টার্মটা আসতেছে, তাহলে তোমরা কি বুঝবা? স্মল সাইজেস রক। ওকে, ব্রোকেন রক গুলাই হচ্ছে রক ফ্রেগমেন্টস। রককে যখন অনেক ছোট ছোট পিসে ভেঙে ফেলা হয় বা গুঁড়া করা হয়, যদি আমি বলি ম্যাশ করা হয়ে যায়, এই এরপরে যেটা হয় সেটা হচ্ছে রক ফ্রেগমেন্টস। আচ্ছা, আর মেইনলি এই যে লাহারের যে ফ্লোটা, যেটা আমি বললাম যে রক ফ্রেগমেন্টস এবং ওয়াটারের মিক্সচারটা, এটা মেইনলি রিভার বা হচ্ছে যে ওয়াটারের যে ভ্যালি গুলা, সেখানে ফ্লো হয়ে যায়, মানে ওখানে গিয়ে জমা হয়, সেডিমেন্টস আকারে জমা হয়ে যায় রিভার গুলাতে বা ওশান গুলাতে, লাহার ফ্লোটা। ঠিক আছে, আর লাভা তো অনেক বেশি হট মোল্টেন রক থাকে। এটা ধরো আস্তে আস্তে যখন ফ্লো হতে হতে একটা সময় কি হয়, কুল হয়ে যায়, ডেন্স হয়ে যায়, দেন এটা কি ল্যান্ড সারফেসে অ্যাডজাস্ট করে নেয়। আচ্ছা, আর
লাহারের মতোই পাইরোক্লাস্টিক আরেকটা ফ্লো। পাইরোক্লাস্টিক ফ্লোটাও হচ্ছে এই যে তোমার ভলকানিক যে ম্যাটার গুলো আছে, যেটা বললাম ভলকানিক গ্যাস হতে পারে, রক ফ্র্যাগমেন্টস হতে পারে, গ্রাউন্ড ওয়াটার, এই যে এই মিক্সচার গুলো খুব দ্রুত গতিতে যেগুলো চলে আসে পাইরোক্লাস্টিক ফ্লো আকারে, ঠিক আছে? এটা হচ্ছে ভলকানো থেকে গ্রাউন্ডে চলে যায় এবং এগুলার হচ্ছে তোমার ডেনসিটি হচ্ছে এত লো, যার কারণে এটা খুবই সরি ভিসকোসিটিটা এত কম যে ওরা অনেক দ্রুত মুভ করে এবং ওরা খুব ডেন্স হয়। এখানে ধরো কি কি থাকতে পারে পাইরোক্লাস্টিক ফ্লো, যে ফ্লোটা হচ্ছে এখানে ভলকানিক অ্যাশ থাকতে পারে, তারপর যেটা বললাম হট গ্যাসেস, এরপরে হচ্ছে রক ফ্রেগমেন্টস, ওয়াটারটা কিন্তু গ্রাউন্ড ওয়াটার। আচ্ছা, এখন আমি তো বারবার একটা ওয়ার্ড ইউজ করলাম যে তোমার ভলকানিক গ্যাসেস আসতেছে বা এই গ্যাসগুলো যে অ্যাসিড রেন ঘটাচ্ছে এয়ারের সাথে মিক্সড হয়ে। তো কি কি থাকে মেইনলি ভলকানিক গ্যাসে, সেটা হচ্ছে ওয়াটার ভেপার থাকে, মানে ওয়াটারটা হচ্ছে ভেপার মানে গ্যাসিয়াস অবস্থায় থাকে, কার্বন ডাই অক্সাইড থাকে এবং সালফার ডাই অক্সাইড। এই তিনটা হচ্ছে তোমার ভলকানিক মেইন ভলকানিক গ্যাস বা মোস্ট কমন ভলকানিক গ্যাস। এবং এছাড়া আর কি কি থাকতে পারে, নাইট্রোজেন, আর্গন, হিলিয়াম, নিয়ন। দেখো ইনঅ্যাক্টিভ যে ইয়াগুলো আমরা পড়েছি, নিষ্ক্রিয় গ্যাসগুলো যে ইনঅ্যাক্টিভ গ্যাস, নাইট্রোজেন, আর্গন, হিলিয়াম, নিয়ন, মিথেন থাকতে পারে, কার্বন মনোক্সাইড, হাইড্রোজেন, মানে আদার্স হিসেবে এগুলো থাকতে পারে, বাট মোস্ট কমন থাকবে হচ্ছে ওয়াটার ভেপার, কার্বন ডাইঅক্সাইড এবং সালফার ডাইঅক্সাইড। আচ্ছা, আমি হচ্ছে তোমাদেরকে যখন সাবসারফেস ওয়াটার পড়াই তখন একটা ওয়াটার টাইপস বলেছিলাম যে মিটিওরিক ওয়াটার, না সরি জুভেনাইল ওয়াটার। তো ওখানে বলা ছিল যে জুভেনাইল ওয়াটার হচ্ছে তোমার ম্যাগমেটিক বা মেগমা থেকে আসতেছে বা মেগমা রিলেটেড অরিজিন ওদের। তখন একজন কোশ্চেন করেছিল যে মেগমা তো অনেক উত্তপ্ত থাকে বা ভলকানো গুলো অনেক উত্তপ্ত থাকে, সেখানে ওয়াটার কিভাবে থাকে? আমি তখন মনে হয় অ্যান্সারটা দিয়েছিলাম যে ওখানে তো ওয়াটার হিসেবে থাকবে না, সে গ্যাসিয়াস ফেজে থাকবে। এখন ক্লিয়ার যে আমি ভলকানো থেকে বা ভলকানো অরিজিন বা মেগমা অরিজিন ওয়াটার কিভাবে পাচ্ছি? কারণ সেখানে ওয়াটার ভেপার মানে ওয়াটারটা হচ্ছে গ্যাসিয়াস অবস্থায় আছে। আচ্ছা, বুঝতেছি আমরা। আমি ভলকানিজম বা গ্যাস যতটুকু পড়ালাম, কারো কোনো কোশ্চেন আছে এর মধ্যে? না ম্যাম। যদি বেশি দ্রুত পড়িয়ে ফেলি আমাকে বলবা যে ম্যাম যে একটু স্লো পড়ালে ভালো হয় বা বুঝতেছেন, ঠিক আছে? আচ্ছা, এটা তো গেল। এগুলা একটু তাড়াতাড়ি স্কিপ করতেছি কেন, কারণ এগুলো হচ্ছে একদম মানে কমন পড়া, তো মানে আমার কাছে মনে হয় যে তোমাদের জন্য এটা ইজি হবে আর কি। এখন আমরা দেখবো যে এই যে ভলকানিজমটা হচ্ছে বা এই যে হ্যাজার্ডটা বা আমি যদি বলি এনভায়রনমেন্টাল যে চেঞ্জটা হচ্ছে, কেন হচ্ছে, কি কারণে ভলকানিজমটা হচ্ছে। তো মেইন যেটা সেটা হচ্ছে ওদের প্লেট টেকটনিক, ঠিক আছে? একটা প্লেট আরেকটা প্লেটকে পুশ করে উপরে উঠে গেছে, বা দুইটা প্লেট কি হচ্ছে ডাইভারজেন্ট যদি বলি, তোমরা পড়ে এসেছো না ডাইভারজেন্ট প্লেট মানে ডাইভারজেন্ট কনভার্জেন্ট, এসব পড়ে এসেছো না প্লেট টেকটনিক থিওরিতে? জি হ্যাঁ পড়ে এসেছো। তো ধরো দুইটা প্লেট কোন একটা জায়গার বা সাবসারফেসের দুইটা প্লেট একটা আরেকটা থেকে সরে যাচ্ছে, মানে কি হচ্ছে ডাইভারজেন্ট হচ্ছে। তার ফলে কি তাদের মাঝে একটা স্পেস ক্রিয়েট হচ্ছে না? ধরো একটা মেগমা চেম্বারের উপরে তোমার হচ্ছে প্লেট টেকটনিক গুলো ছিল বা এই যে ওদের বাউন্ডারিটা হুট করে দুইটা প্লেট টেকটনিক বা প্লেট দুইটা ডাইভারজেন্ট হচ্ছে, মানে দুইটা দুদিকে সরে যাচ্ছে। এর ফলে কি হচ্ছে, যখন এই প্লেট দুইটা মুভ করছে দুদিকে, তখন তারা যেই মেগমা চেম্বারটার উপরে ছিল সেখানে একটা স্পেস ক্রিয়েট হচ্ছে। মেগমাটা কি করবে, এই যে গ্যাপটা দুইটা প্লেটের তার উপরে চলে আসবে, মানে মেগমা রাইজ করতেছে উপরের দিকে। এটা একটা কারণ হতে পারে যে ধরো টেকটনিক প্লেট যখন সরে যাচ্ছে মেগমা উপরে চলে আসছে, রাইজ করতেছে। কেন? কারণ ওখানে একটা গ্যাপ ক্রিয়েট হচ্ছে। এর ফলে দেখা যাচ্ছে যে তোমার ওই যে মোল্টেন বা হট মেগমাটা তোমার আর্থের সারফেসে চলে আসতেছে কোনো একটা ফ্র্যাকচার বা হচ্ছে রাপচার দিয়ে। এটা একটা হতে পারে। আবার হতে পারে যখন ধরো যে একটা প্লেট আরেকটা প্লেটকে পুশ করতেছে, মানে ওয়ান প্লেট ইজ পুশড আন্ডার দ্য আদার, তখন কি করতেছে দেখা যাচ্ছে কোনো মেগমা বা হচ্ছে সি ওয়াটার সেগুলা হচ্ছে এই যে মেগমা চেম্বারটাকে সেটাকে ফোর্স করতেছে ওভারফ্লো করে উপরের দিকে চলে আসার জন্য। মানে দুইটাই টেকটনিক প্লেটের কারণে হচ্ছে, একটা দেখা যাচ্ছে সরে যাওয়ার কারণে, আরেকটা দেখা যাচ্ছে যখন কনভার্জেন্ট হচ্ছে সেই কারণে দেখা যাচ্ছে যাদের উপর ফোর্স করতেছে মেগমা চেম্বার থেকে সরে আসতেছে। এই দুইটা কারণে হতে পারে যে তোমার আর্থের সাবসারফেস বা যদি বলি যে প্লেট বাউন্ডারি থেকে তোমার মেগমা রাইজ করতেছে, দেন লাভা হয়ে ভলকানো দিয়ে আর্থে ফ্লো করতেছে।
তো এদের টেম্পারেচারটা যদি বলি, এটা হচ্ছে কজ, মোস্ট ইম্পর্টেন্ট কজ আর কি ভলকানিজম হওয়ার। এবং ওদের এই যে টেম্পারেচারটা, এই যে মেগমাটা যে আসতেছে বা এই যে হট মেগমা, এদের টেম্পারেচারটা মেইনলি তোমার 800 থেকে হচ্ছে 1200 এর মধ্যে ভ্যারি করতেছে, মানে ডিগ্রি সেন্টিগ্রেড। অনেক, এটা বুঝতে পারতেছো যে এত 800 থেকে 1200 ডিগ্রি সেন্টিগ্রেড কি পরিমাণ উত্তপ্ত বা কি পরিমাণ হট, এটা এই টেম্পারেচারের মধ্যে ভ্যারি করে। আচ্ছা, আরেকটা কজ আছে, সেটা হচ্ছে যে ধরো যখন তোমার সাইক্লোন হয়, সাইক্লোন বা যদি আমি বলি ঘূর্ণিঝড় বা টাইফুন, ঘূর্ণিঝড় বা এরকম কোনো ন্যাচারাল হ্যাজার্ড হয়, তারপরে কি হয় যে তোমার ওয়েদারিং হয়। ওয়েদারিং করেছো তোমরা? ওয়েদারিং, ইরোশন। জি ম্যাডাম। হ্যাঁ, যদি নর্মাল ল্যাঙ্গুয়েজ আমি বলি যে ক্ষয় হয়ে যাওয়া। তো এর ফলে কি হয়, অনেক সময় হয় ধরো কোন একটা মাউন্টেন বা কোন একটা ভলকানো যদি বলি, ধরো ইনঅ্যাক্টিভ ভলকানো, সেটা অনেক বছর ধরে সেখানে কোনো ভলকানিজম হচ্ছে না, বাট হুট করে কি হলো যে অনেক দিনের ফলে যে টাইফুন হচ্ছে বা সাইক্লোন হচ্ছে, ওখানকার যে রক ডেনসিটি আশেপাশের বা উপরের আর্থ সারফেসের যদি আমি বলি, আর্থ সারফেসের রক ডেনসিটি কমে যাচ্ছে। কেন কমে যাচ্ছে? মানে ক্ষয় হচ্ছে, রকটা ক্ষয় হচ্ছে। তারপরে আবার এখন কি হচ্ছে, এখন আমরা একটা খুব মানে নিউজ হচ্ছে না যে, যেমন ধরো যে আহ কি বলো এটাকে, তোমার হচ্ছে আর্থের নর্থ পোল বা সাউথ পোলে যে বরফগুলা সেগুলো গলে যাচ্ছে, সেখানে কিন্তু অনেক ভলকানো ইনএক্টিভ অবস্থায় আছে বরফগুলার নিচে। বাট কি হচ্ছে, আর্থের টেম্পারেচার বাড়তেছে, যার ফলে তো আমরা এটা সবাই জানি যে বৈশ্বিক উষ্ণতা যদি আমি বলি যে একটা আর্থের টেম্পারেচার রাইজ করার কারণে তোমার এই যে নর্থ পোল বা সাউথ পোল বা আরো যেসব যে বরফ আচ্ছন্ন যে ভলকানো গুলো আছে, তাদের বরফগুলো গলে যাচ্ছে, গ্লেসিয়াল মেল্টিং যদি আমি বলি। এর ফলে কি হয় আমি বলি, আর্থের সারফেসে বা এই যে ভলকানোর উপরে তোমার হচ্ছে গিয়ে প্রেসার, মানে আগে তো ধরো ওরা প্রেসারাইজড অবস্থায় ছিল, অনেক প্রেসার ছিল, বাট কি হচ্ছে যখন এই যে ডেনসিটি কমতেছে রকের বা হচ্ছে বরফগুলা গলে যাচ্ছে, গ্লাসিয়াল মেল্টিং হচ্ছে, তখন তো এদের প্রেসার কমে যাচ্ছে সারফেসের মধ্যে। এর ফলে কি হয়, তোমার ধরো যে ভলকানো গুলা এতদিন পর্যন্ত তাদের চেম্বারে মেগমাটাকে প্রেসারাইজড করে রেখে দিচ্ছিল বা মিনিমাইজ করে রাখতেছিল, যে উপরের দিকে উঠতে দিচ্ছিল না, রাইজ করতে দিচ্ছিল না, বাট যখন দেখা যাচ্ছে যে তোমার আর্থের সারফেসের রক ডেনসিটি কমে যাচ্ছে, তারপরে রক ওয়েদার হয়ে যাচ্ছে, ইরোশন হচ্ছে, বরফ গলে যাচ্ছে, বাইরের প্রেসারটা কমে যাচ্ছে, এরপরে মেঘমাগুলা কি হচ্ছে, মেঘমাগুলা ওই যে ওদের চেম্বারে যে প্রেসার অবস্থা ছিল বা ওরা যে এতদিন কনফাইন্ড অবস্থায় ছিল, সেটা থাকতেছে না, উপরের দিকে প্রেসার কম হওয়াতে ওরা ফোর্স করে বের হয়ে চলে আসতেছে আর্থের সারফেসে। আচ্ছা, তোমাদের কি এই যে তিনটা কজ আমি দেখালাম, দুইটা প্লেট টেকটনিকের কজ আর লাস্ট ওয়ান হচ্ছে প্রেসার ডিফারেন্সটা, ঠিক আছে? এটা কি ক্লিয়ার তোমাদের? কারো কোনো সমস্যা আছে এটা বুঝতে? কজ তিনটা যদি আমি বলি। আচ্ছা, ওই লাস্ট ওয়ান যেটা আমি বললাম যে ডিক্রিজিং, বলো। আচ্ছা, যে কথা বলতেছো তোমার কথাটা হচ্ছে আসতেছে না, একটু ওয়েট করো। ম্যাম পাইরোক্লাস্টিককে বুঝি। আচ্ছা দাঁড়াও, আমি তোমাকে বুঝাই। আচ্ছা, পাইরোক্লাস্টিক যেটা ছিল এটা তো আগের স্লাইডে ছিল। আচ্ছা, তোমরা কি 3 নাম্বার আগের দুটো পয়েন্ট বুঝার কথা, কারণ যেহেতু টেকটনিকটা তোমরা পড়ে এসেছো, ডাইভারজেন্ট বা কনভারজেন্ট, সরে যাওয়া, একটা একটু উপর পুশ ওভার হয়ে যাওয়া, এগুলো তো তোমাদের চেনা। তোমরা কি তো ইয়াটা জানো, মানে থার্ড পয়েন্টটা বুঝতে পেরেছো? প্রেসারের যে চেঞ্জটা আমি বললাম বা আমি যে বললাম যে গ্লাসিয়াল মেল্টিং হচ্ছে, বিভিন্ন ন্যাচারাল হ্যাজার্ড যেমন টাইফুন, সাইক্লোন হচ্ছে, এটা কি ক্লিয়ার এই পয়েন্টটা? এটাই কেন, কারো প্রবলেম আছে? আজকে এত কম কেন তোমরা স্টুডেন্ট, বাকিরা কোথায়?
ম্যাম এখানে শুরুর পয়েন্টটা আরেকবার রিক্যাপ করলে। হ্যাঁ কি বললাম, সরি কি মানে বললাম? এখানে শুরুর পয়েন্টটা শুরুর আরেকবার পয়েন্টটা, একটু। আচ্ছা ওটাই বলতেছিলাম আমি যে প্রেসারের ডিফারেন্সটা। সাপোজ মেগমা চেম্বারে আমি যদি একটা এক্সাম্পল দিয়ে বলি, যে ধরো কোনো একটা সাউথ বা নর্থ পোলে, ওখানে তো আমরা জানি একদম বরফাচ্ছন্ন, একদম স্নো বা বরফ দিয়ে একদম পুরা বলা যায় না বসবাসের অযোগ্য এরকম, এটা তো জানো নর্থ পোল বা সাউথ পোলের অবস্থা। ওখানে হয়তো অনেক ইনঅ্যাক্টিভ ভলকানো আছে, এরকম অনেক বছর হচ্ছে কোনো ভলকানিজম হয়নি, যার ফলে কি হয়েছে যে তারা ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে, তাদের উপর বরফ জমে বা হচ্ছে তোমার এই যে এনভায়রনমেন্টাল চেঞ্জের কারণে ওরা এখন বলা যায় একদম ইনঅ্যাক্টিভই আছে। বাট রিসেন্টলি কি হচ্ছে, আর্থের টেম্পারেচার অনেক রাইজ করতেছে, এটা তো জানি। এবং আমরা এটাও জানি যে হচ্ছে তোমার এত ফ্লাড কেন হচ্ছে বাংলাদেশে বা অন্য দেশগুলোতে, এত ফ্লাড প্রবলেম কেন হচ্ছে, কারণ তোমার এই যে বরফগুলা গলতেছে, এই পানিগুলা ফ্লো হয়ে আসতেছে, ওভারফ্লো এর কারণে তো ফ্লাড হচ্ছে বা বন্যা যদি বলি এটা হচ্ছে। তো এই যে বরফ গলে যাচ্ছে ভলকানো গুলোর উপর থেকে, সাপোজ কোনো ভলকানোর উপরে বরফ আছে, এই যে বরফগুলো গলে যাচ্ছে, ঠিক আছে, তার ফলে কি হচ্ছে বলতো, এই ভলকানো গুলো অ্যাক্টিভ হওয়ার সম্ভাবনা বেড়ে যাচ্ছে না? কেন বাড়তেছে? এতদিন তো ওরা প্রেশারাইজড অবস্থায় ছিল, তাদের উপর বা তাদের সারফেসে কি ছিল, অনেক বরফ জমে ছিল, প্রেশারাইজড অবস্থায় ছিল, যার ফলে কি হয়েছে যে ধরো মেগমা চেম্বারেও মেগমার গুলা তোমার কনফাইন মানে ওখানে কনফাইন্ড অবস্থায় ছিল, ওরা হচ্ছে উপরে উঠে আসার মতো এরকম প্রেশার ডিফারেন্সটা পাইনি। আমি তোমাদের আগে বুঝিয়ে এসেছি না, যে তোমরা তো জানো যেটা, যে অনেক যে কোনো লিকুইড ফেজ বা যে কোনো মোল্টেন যদি আমি বলি, ওদের ইন্টেনশন থাকবে কি, বেশি প্রেসারে থাকলে তারা ট্রাই করবে কম প্রেসারের দিকে চলে যাওয়ার। তো মেগমা চেম্বারে তো মেগমা গুলো অনেক প্রেসারাইজ থাকছে, বাট উপরের দিকে যত উপরে আসবে আর্থের দিকে কি ওদের প্রেসারটা কমে না, তো ওদের তো ইন্টেনশন থাকে উপরে চলে আসার। মেগমার মোল্টেন মেগমার ইন্টেনশনটা তো ওইরকম। তো বরফ থাকার কারণে কি হয়েছে, তারা আর উপরে আসতে পারেনি, কারণ দুইটা যে ডিফারেন্সটা প্রেসার ডিফারেন্স, ধরো এক্সটার্নাল প্রেসার মানে কি সারফেসের প্রেসার, এবং ইন্টারনাল যদি বলি সাবসারফেস বা মেগমা চেম্বারের যে প্রেসারটা সেটা সেম ছিল, ফলে ওরা একটা জায়গায় বদ্ধ অবস্থায় ছিল। বাট যখন যে বললাম বরফ গলে যাচ্ছে, উপরের প্রেসার কমে যাচ্ছে, তখন কি হচ্ছে, এই যে ভলকানো গুলা ওদের ওদের অ্যাবিলিটিটা আর হচ্ছে না যে ওরা তোমার ওই মেগমা চেম্বারের ভিতরে যে মেগমা গুলো আছে তাদেরকে প্রেসারাইজড করে রাখবে। সেই প্রেসার উপরের মানে এক্সটার্নাল প্রেসার কমে যাওয়ার এই মেগমা গুলা হচ্ছে মেগমা চেম্বার থেকে আর্থের সারফেসের দিকে চলে আসতেছে, মানে কি হচ্ছে ভলকানিজম গুলা হচ্ছে। এখন বুঝতে পেরেছো? জি ম্যাম। মানে এখানে যদি আমি লাইনটা বলি যে এ ডিক্রিজিং এক্সটার্নাল প্রেসার ক্যান ট্রিগার অ্যান ইরাপশন, ইরাপশন মানে ভলকানিক ইরাপশন মানে হচ্ছে অগ্নুৎপাত আর কি, as it may minimize the volcano's ability to hold back by increasing the pressure inside the magma chamber। এখানে বলা হয়েছে এ ডিক্রিজ ইন এক্সটার্নাল প্রেসার, মানে যেটা আমি বললাম সারফেসের প্রেসার বা ভলকানোর উপরের যে প্রেসারটা কমে যাচ্ছে, এবং যার ফলে কি হচ্ছে ভলকানোর যে অ্যাবিলিটিটা ছিল যে কি করবে, সে মেগমা চেম্বারে মেগমাটাকে হোল্ড ব্যাক করে রাখবে বা ধরে রাখবে যদি আমি বলি, সেটা কমে যাচ্ছে, কারণ দুইটা প্রেসার ডিফারেন্সটা বেড়ে যাচ্ছে। মেগমা চেম্বারে অনেক প্রেসার উপরে বা এক্সটার্নালে অনেক কম প্রেসার, ফলে মেগমাটা কি করছে ফোর্স দিয়ে উপরের দিকে চলে আসছে। তো এটা কেন হয়, এই পয়েন্টটা কেন হয়, মানে এই ইনসিডেন্টটা কখন ঘটে, যখন হচ্ছে কি হয়, এই ধরো রকেট ডেনসিটি কমে যায়, সারফেসের রকেট ডেনসিটি বা গ্লেশিয়াল মেল্টিং যে হয়, সেই ক্ষেত্রে হচ্ছে এই টাইপের ভলকানিজম গুলা হচ্ছে। ওকে, আচ্ছা আরেকজন কোশ্চেন করেছিল যে তোমার হচ্ছে পাইরোক্লাস্টিক। আচ্ছা পাইরোক্লাস্টিকটা যদি আমি বলি যে এটা হচ্ছে তোমার ভলকানিক ম্যাটার, মানে ভলকানিজমে ওয়ান কাইন্ড অফ ম্যাটার যেটা ফ্লো হয়ে আসছে, বাট ধরো এটার মধ্যে কি থাকে, এটা হচ্ছে অনেক বেশি ফাস্ট মুভিং, যে পাইরোক্লাস্টিক গুলা ফাস্ট মুভিং, এবং এখানে হচ্ছে গ্যাস থাকে, তারপরে হচ্ছে তোমার ভলকানিক ম্যাটার বলতে আমি বলি যে মোল্টেন যে ম্যাগমাটা সেটা সলিড, মানে এটা তো জানো যে উপরে যখন চলে আসবে মেগমাটা আস্তে আস্তে কি হবে, সলিডিফাইড হয়ে যাবে না, মানে সলিড হয়ে যাবে না আস্তে আস্তে, কারণ কি হবে টেম্পারেচার কমে যাবে, প্রেসার কমে যাবে, ওরা হচ্ছে সলিড হয়ে যাবে অনেকটা। তো হচ্ছে সলিডিফাইড যে মেগমা বা লাভা পিস, ম্যাগমা তো নিচে যখন সাবসারফেসে থাকে তখন বলতেছি, বাট যখন
সারফেস এসে তখন তো এটা লাভা হয়ে যায়, লাভা পিসেস থাকবে এবং এরা খুব মানে ফাস্ট মুভিং করে। কারণ কি এদের হচ্ছে ভিসকোসিটিটা কম থাকে। এটা তো জানি, ভিসকোসিটি তো সবাই জানি, যাদের যেই ম্যাটেরিয়ালের ভিসকোসিটি বেশি সে খুব আস্তে ফ্লো করবে, ঠিক আছে, এবং যে এটার ভিসকোসিটি কম সে খুব দ্রুত ফ্লো করবে। এটা তো জানি, ভিসকোসিটি তো সবাই জানি। ভিসকোসিটি বুঝি না সবাই? ভিসকোসিটি কি? ভিসকোসিটিটা কি? সান্দ্রতা। ডেফিনেশনটা কি? বাংলা জিজ্ঞেস করিনি। ভিসকোসিটি দিয়ে কি বুঝছো তোমরা? একটা তরল আরেকটা তরলের উপর দিয়ে যাওয়ার সময় যে ঘর্ষণটা হয়। এটা কি একটা তরল আরেকটা তরলের উপর দিয়ে যাওয়ার যে ঘর্ষণ হয়, এটা কি? না, হয়নি। ভিসকোসিটি মানে হয়েছে, বাট মেইন কনসেপ্টটা হচ্ছে ভিসকোসিটি যদি আমি বলি এটা হচ্ছে রেজিস্ট্যান্স টু ফ্লো। রেজিস্ট্যান্স তো আমরা সবাই জানি, রোধ। এটা ওই ইলেকট্রিসিটির রোধ না, রেজিস্ট্যান্স টু ফ্লো। কোনো একটা ধরো লিকুইড কোনো একটা সারফেসের উপর দিয়ে যখন ফ্লো হবে, তার যে ধর্মের কারণে তার ফ্লোটা বাধাপ্রাপ্ত হচ্ছে সেটা হচ্ছে তার ভিসকোসিটি। এখন ধরো অয়েল এবং ওয়াটার, ঠিক আছে, দুইটা জিনিস, দুইটা ফেজই তুমি এক জায়গায় রাখলে এবং ওদেরকে ফ্লো হতে দিলা, দুইটা কি সেম ভেলোসিটিতে ফ্লো হবে বা সেম ভাবে ফ্লো হবে? ওয়াটার এবং অয়েল কি একসাথে পড়ে যাবে? না 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 ম্যাডাম, একটা আস্তে একটা দ্রুত। পানি খুব দ্রুত পড়ে যাবে এবং অয়েলটা আস্তে, তাই তো? কারণ কি ওয়াটারের ভিসকোসিটি কম, সে ফ্লো হতে পারতেছে বেশি। ভিসকোসিটি এবং ফ্লো হওয়া দুইটা হচ্ছে দুইটার রেসিপ্রোকাল বা ব্যস্তানুপাতিক। যদি আমি বলি যার ভিসকোসিটি যত বেশি সে তত স্লো ফ্লো হয়। তোমাদের তো ভিসকোসিটিটা অ্যাটলিস্ট এখন ক্লিয়ার থাকার কথা। ভিসকোসিটিটা কি? রেজিস্ট্যান্স টু ফ্লো, বস্তুর যে ধর্মের জন্য প্রবাহিত হতে বাধাপ্রাপ্ত হয়, এরকম টাইপের আর কি, যদি আমি বাংলায় বলতে চাই। ঠিক আছে, তো ওই যে পাইরোক্লাস্টিকটা হচ্ছে খুব লো ভিসকোসিটি, মানে কি তারা খুব দ্রুত ফ্লো হয় এবং মানে ফাস্ট মুভিং। এবং এখানে হট ভলকানিক ম্যাটার থাকতে পারে, ভলকানিক অ্যাশ থাকতে পারে, তারপরে হট গ্যাস থাকতে পারে। এটা একটা মিক্সচার আর কি। ওকে, ক্লিয়ার যে বলতেছিলাম পাইরোক্লাস্টিকটা? জি ম্যাম। আচ্ছা আচ্ছা, এখন আমরা দেখবো যে টাইপস অফ ভলকানোস, কি ধরনের ভলকানো থাকতে পারে। ঠিক আছে, ক্লাসিফিকেশন না, মানে মেইনলি হচ্ছে মোস্ট কমন টাইপস, কি কি ধরনের ভলকানো, মানে যদি বলি আর্থের সারফেস কি ধরনের ভলকানো গুলা অ্যাক্টিভ বা ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে, বা ধরো অনেকদিন অ্যাক্টিভ ছিল ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, এরকম আর কি। তো মেইনলি তিনটা ক্যাটাগরি করা হয়েছে। একটা হচ্ছে সিন্ডার কোন, যেটা আমি এই স্লাইডে দেখাচ্ছি। সেকেন্ড হচ্ছে কম্পোজিট, এবং থার্ড টাইপস হচ্ছে শিল্ড। এটা কিন্তু টাইপস, ঠিক আছে। তুমি যদি ধরো আরো কিছু ভলকানোর নাম দেখো, দেখবে যে কোন মানে কোনো কিছু ভলকানো পড়েছে শিল্ড ভলকানোর আন্ডারে, কিছু হচ্ছে কম্পোজিট ভলকানো, কিছু সিন্ডার কোন। আমরা যদি ডেফিনেশন গুলো দেখি বা যদি দেখি যে এদের মানে বেসিক কোনটা কি ধরনের ভলকানো, মানে এগুলো কিন্তু ইজি একদম মনে রাখবা। তো সিন্ডার কোন যে ভলকানো গুলা, এই ধরনের ভলকানো গুলো হচ্ছে তোমার মেইনলি যে আমি একটু আগে পড়িয়ে আসলাম রক ফ্রেগমেন্টস। রক ফ্রেগমেন্টস মনে আছে? কেউ বলতে পারবা? ছোট বড় একটা বড় রক থেকে টুকরো হয়ে যায়। হ্যাঁ, ব্রোকেন রক। রক ফ্রেগমেন্টস হচ্ছে ব্রোকেন রক, ওকে, বাই স্মল রক পিসেস। ব্রোকেন রক যেটা, তো মেইনলি ব্রোকেন রক যেগুলা ধরো এনভায়রনমেন্টাল প্রসেসে লুজ যে ফ্রেগমেন্ট গুলা ধরো খুব লুজ অবস্থায় আছে এবং তাদের কি স্ট্রেংথ অনেক কম। ধরো তুমি তো এটা জেনারেল একটা বেসিক একটা, যে ধরো একটা বড় পিসের রকের যে স্ট্রেংথ হবে, এই রকটাকে যদি আমি ভেঙে ফেলি, ব্রোক করে ফেলি বা ছোট ছোট টুকরা করে ফেলি, তখন তার স্ট্রেংথটা কমে যাবে না? স্বাভাবিক কমে যাবে। তো হচ্ছে ধরো এই ধরনের রক ফ্রেগমেন্ট হচ্ছে লেয়ার 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 এরকম লেয়ার করে, যদি আমি দেখাই ফিগারটা দেখো, লেয়ারস অফ ভলকানিক ফ্রেগমেন্টস। এই যে এখানে লেয়ার লেয়ার করে তোমার হচ্ছে দুই দিকে দুইটা লেয়ার লেয়ার ক্রিয়েট হয়ে এখানে একটা ক্র্যাটার, ক্র্যাটার মানে হচ্ছে গর্ত, দেখো গর্তের মতো আছে একটা। এই ধরনের ধরো একটা ভলকানো, এখানে এই ভলকানোটাকে আমরা বলতেছি সিন্ডার কোন। এবং এখানে একটা ভেন্ট আছে, মানে এই যে লেয়ার গুলার মাঝে একটা ভেন্ট আছে,
তো এখান থেকে দেখা যায় আর্থের সাবসারফেস থেকে কোনো প্রেসারের ডিফারেন্সের কারণে বা ন্যাচারাল টেকটনিক যে ইয়াগুলা হচ্ছে, ইনসিডেন্ট গুলা হচ্ছে, তার কারণে এই ভেন্ট দিয়ে তোমার ভলকানিজম হচ্ছে। এই ধরনের যদি স্ট্রাকচার আমরা দেখি বা এই ধরনের স্ট্রাকচারের মধ্যে যে ভলকানোগুলো পড়তেছে সেটা কি স্ট্রাকচার? লেয়ার্স অফ ভলকানিক ফ্রেগমেন্টস, মানে রক ফ্রেগমেন্টস। এই ধরনের স্ট্রাকচার ওয়ালা যেই ভলকানোগুলা সেগুলোকে আমরা ফেলতেছি সিন্ডার কোনের ক্লাসিফিকেশনে। ওকে, আচ্ছা, এরপরে যেটা আমরা দেখবো সেটা হচ্ছে কম্পোজিট। এখন যদি বলা হয় যে ধরো একটা এক্সাম্পল দেওয়া হলো যে এই ভলকানোটা কোন ক্লাসিফিকেশনে পড়তেছে, তখন আমরা কি দেখবো? ওই ভলকানোর স্ট্রাকচারটা দেখবো। আমরা যদি দেখি, এই যে দেখো, এই এখানের মাঝে দিয়ে তো ভেন্ট, যদি আমি বলি এটা একটা ভেন্ট, ভেন্ট দিয়ে তো দেখাচ্ছে যে তোমার মেগমাটা উপরে রাইজ করতেছে। এখানে আছে কিছু হচ্ছে টেফরা এবং লাভা, এগুলা দেখো লেয়ার আকারে আছে, টেফরা হচ্ছে, ফ্লো হচ্ছে। এখন তোমার কোশ্চেন আসতে পারে যে টেফরাটা কি? আমি এর আগের ফিগারেও ছিল, দেখো এই তো টেফরা। দেখো টেফরাও হচ্ছে, আমি যে তোমাদেরকে পড়িয়ে আসলাম না লাহার বা হচ্ছে পাইরোক্লাস্টিক, এই পাইরোক্লাস্টিকটাই মেনলি হচ্ছে টেফরা। বা টেফরা হচ্ছে তোমার ওই যে আমি পড়ালাম ভলকানিক ম্যাটার, ভলকানিক গ্যাস, দেন হট ওয়াটার, এগুলার মিক্সচার হচ্ছে টেফরা। ঠিক আছে, তার মানে ধরো লাভা তো ডিরেক্ট যেটা মোল্টেন মেগমা বলতেছি, এবং এই মেগমাতে কি থাকে? রক ফ্রেগমেন্টস থাকে, তারপরে হচ্ছে গিয়ে তোমার বিভিন্ন কেমিক্যাল কম্পোনেন্ট থাকতেছে। এগুলা যখন ওয়াটারের সাথে মিক্সড হচ্ছে, তারপরে সারাউন্ডিং রকের সাথে মিক্সড হচ্ছে, তখন তারা কি মানে কি ক্রিয়েট করতেছে? টেফরা ক্রিয়েট হচ্ছে বা টেফরা ক্রিয়েট হচ্ছে আর কি। হ্যাঁ, তো এই ফলে এই যে দেখো টেফরার একটা লেয়ার হচ্ছে, লাভার লেয়ার হচ্ছে, মানে লেয়ারিং বা লেয়ারিংটা আমরা পড়ে এসেছি, একটার উপর একটা লেয়ার হচ্ছে। যদি আমি কোনো ভলকানো দেখি যে এই ধরনের একটা স্ট্রাকচার আছে, যে তাকে যদি আমরা ক্রস সেকশন করি বা দেখি যে তার মধ্যে হচ্ছে তার স্ট্রাকচারটাই হচ্ছে এরকম যে লাভা, দেন হচ্ছে টেফরা আছে, এরপর হচ্ছে মানে মেইনলি যে মেগমার যে ম্যাটেরিয়াল গুলা সেগুলাই হচ্ছে জমা হয়ে স্তূপ হয়ে অল্টারনেটিভ লেয়ার করে একটা ভলকানো ক্রিয়েট করতেছে, সেটা হচ্ছে কম্পোজিট ভলকানো। ওকে, যে কম্পোজিট ভলকানোস কনসিস্ট অফ লেয়ার্স অফ লাভা অল্টারনেটিং উইথ লেয়ার্স অফ টেফরা। মানে হচ্ছে অল্টারনেটিভ লেয়ার মানে কি? দেখো টেফরার উপরে একটা লাভার লেয়ার, এরপরে আবার একটা টেফরা, যদি সাদা আর কালো আমি ডিফাইন করি যে সাদাটা হচ্ছে টেফরা লেয়ার, দেন হচ্ছে উপরে লাভা লেয়ার, আবার টেফরা, এরকম অল্টারনেটিভ একটা লেয়ার ক্রিয়েট করেই কম্পোজিট ভলকানো গুলা ক্রিয়েট হয়। লাস্ট ওয়ান যেটা আছে সেটা হচ্ছে শিল ভলকানো। ঠিক আছে, তো মেইনলি ভলকানো গুলার মধ্যে শিল টাইপস এর যে ভলকানো গুলা বা শিল ভলকানো গুলা হচ্ছে সবচেয়ে বড় হয়, মানে এদের স্প্রেড হয় সবচেয়ে বেশি, তারপরে হাইটও অনেক বেশি। তো যদি আমি বলি যে ওয়ার্ল্ডের সবচেয়ে বড় ভলকানো হচ্ছে মাউনা লোয়া। মাউনা লোয়া এটা হচ্ছে হাওয়াইতে। ঠিক আছে, এটা হচ্ছে সবচেয়ে বড় ভলকানো, মানে হাইটের দিক থেকে এটা মেবি 55,000 ফিট। ঠিক আছে, এরকম ওয়ার্ল্ড লার্জেস্ট ভলকানো যদি বলা হয়। এবং তোমার এটা হচ্ছে শিল ভলকানোর ক্লাসিফিকেশনে পড়তেছে। কেন পড়তেছে আমি দেখাই, যে শিল ভলকানো গুলা কি। ঠিক আছে, শিল ভলকানো হচ্ছে মেইনলি এদের সাইজটা, আগের যে দুইটা ভলকানো আমি পড়ে আসলাম কম্পোজিট এবং কি সিন্ডার কোন, তার থেকে শিল ভলকানোর সাইজ অনেক বড় হবে। এবং এটা কি হয় মেইনলি হচ্ছে শিল ভলকানো গুলাতে কি হয় যে তোমার হচ্ছে যে লাভাগুলা ফ্লো হয়, এই লাভাগুলার ভিসকোসিটি অনেক কম থাকে। ভিসকোসিটি কম থাকলে কি হয় বলতো, যে লো ভিসকোসিটি। ধরো যে একটা লাভা ফ্লো হচ্ছে, তার ভিসকোসিটি লো, তার ক্যারেক্টারটা কি হবে কেউ বলতে পারবা যদি ভিসকোসিটি বুঝে থাকো? ম্যাডাম দ্রুত ফ্লো হবে। হ্যাঁ, দ্রুত ফ্লো হবে, এবং যার ফলে কি হবে, আচ্ছা ধরো এই যে লাভাগুলা ফ্লো হচ্ছে, তো এরকম যদি হতো এই লাভাগুলা ফ্লো হতে হতে আসলে ফ্লো হয়ে যাচ্ছে এমন হতো না যে অনেক এরকম অনেক বেশি, তো তাহলে ডিস্ট্রয় হয়ে যেত লাভা যদি আসলে এই গরম লাভাগুলা যদি ফ্লো হতো। বাট এরকম কি হয়? এরকম মানে হয় ধরো লোকালিটিতে ডিস্ট্রয় হচ্ছে, আগে তো অনেক ভলকানো ইরাপশন গুলা হতো, বাট আলটিমেটলি কিন্তু লাভা বেশি দূর যেতে পারতেছে না। কারণ কি হয় বলো, ওরা যখন সারফেসে ফ্লো হচ্ছে টেম্পারেচারের কারণে, প্রেসারের কারণে কি হয়, ওরা হচ্ছে সলিডিফাইড হয়ে যায় বা সলিড হয়ে যায়। ঠিক আছে, তারপরে কি হয় ল্যান্ডে বা হচ্ছে রিভার বা ওশানে মিশে যায়, সেখানে ওরা সেটেল হয়ে যায়, মোল্টেন অবস্থায় থাকে না, ওদের যে হিটটা থাকে সেটাও থাকে না।
কিন্তু ধরো যদি এটা লো ভিসকোসিটি হয়, তার ফলে কি হবে, সে তো অনেক দ্রুত ফ্লো হবে, কারণ অনেক তার কোনো ভিসকোসিটি নেই। ধরো অনেক দ্রুত ফ্লো হওয়ার ফলে কি হবে, সে অনেক দূর পর্যন্ত চলে যাবে। ঠিক আছে, মানে সলিডিফাইড হওয়ার আগে বা সলিড হওয়ার আগে সে অনেকখানি জায়গা অলরেডি ফ্লো করে ফেলবে। তো কি বলা হয়েছে যে এই ধরনের যে ভলকানো গুলা, তাদের হচ্ছে লাভাগুলা লো ভিসকোসিটি হয়, ফলে কি হয়, এরা অনেক লং ডিস্টেন্স পর্যন্ত ফ্লো করতে পারে। করার ফলে কি হয়, এই যে গ্রেটার সাইজ, যত দূরে লাভা যাবে, একটা ভলকানো লাভা যত দ্রুত এবং যত দূর পর্যন্ত বিস্তৃত হবে বা স্প্রেড হবে, সাইজটা তো ততই বড় হবে, তাই না? কারণ এই যে লাভাগুলো জমে জমে তো আবার আরেকটা ভলকানো বা এই যে লেয়ার, আমি আগেরটা দেখিয়ে আসলাম না, কম্পোজিট ভলকানো, যে লাভা লেয়ার হয়ে হয়ে একটা ভলকানো ক্রিয়েট করে ফেলেছে। তো এই ধরনের দেখা যাবে যে যত দ্রুত ফ্লো হবে লাভা, যত দূর পর্যন্ত যাবে, ততই তো বড় হবে ভলকানোর সাইজটা। তো শিল ভলকানো হচ্ছে টেক্সের ভলকানো যারা লো ভিসকোসিটি লাভা থেকে ক্রিয়েট হচ্ছে, বা যদি বলি যে ধরো লো ভিসকোসিটি লাভা হচ্ছে যে ধরনের ভলকানো থেকে ইরাপ্ট হচ্ছে। তো এটার তো একটা এক্সাম্পল আমি বললাম যে মাউনা লোয়া, এটা হচ্ছে সবচেয়ে বড় ভলকানো যদি বলি, এবং হচ্ছে ওর ক্লাসিফিকেশন যদি বলি, সে বলতেছে শিল ভলকানিজের আন্ডারে। ওকে, তো এই 3 টাইপসের ভলকানো আমরা পড়লাম। এটা কি ক্লিয়ার তোমাদের? মানে মোটামুটি যদি আমি টাইপস বলতে বলি ভলকানোর, কোনটা কোন টাইপস বা কোনটার স্ট্রাকচার কি রকম, তো এটা তো বলতে পারবা, তাই না? কারো কোনো সমস্যা আছে? না ম্যাম। তাহলে আমি নেক্সট স্লাইডে যাব। এটা তো আমি গেলাম, এতক্ষণ পড়লাম যে টাইপস অফ ভলকানোর স্ট্রাকচার বা লাভা ফ্লো গুলা কিরকম, এরকম দেখে আসলাম। এখন আমরা দেখবো টাইপস অফ ইরাপশন। ঠিক আছে, এই যে ইরাপশনটা হচ্ছে ভলকানো, ইরাপশন তো সবাই বুঝতেছো, ইরাপশনটা কি? ভলকানো কি? আগ্নেয়গিরি। ঠিক আছে, আর ভলকানিক ইরাপশনটা কি? অগ্নুৎপাত। একটা ভলকানো থাকা মানে যে সেখান থেকে ইরাপশন হবে তা কিন্তু না, অবশ্যই তাকে অ্যাক্টিভ হতে হবে, তাহলেই তো ভলকানিক ইরাপশন হচ্ছে বা ইরাপশন হবে। তো ইরাপশন গুলা, এই যে মেঘমা চলে আসতেছে বা মেঘমা যদি ফ্লো হচ্ছে, বলি আমি কি কি কারণে হচ্ছে বা টাইপস গুলা কিরকম, বা এদের মধ্যে আসলে কি চলতেছে, কি ধরনের রিয়াকশন হচ্ছে বা কি হচ্ছে যে যার কারণে মেঘমা ফ্লো হয়ে বাইরে চলে আসতেছে বা যার কারণে ইরাপশনটা হচ্ছে। 3 ধরনের। ঠিক আছে, তিনটা কি? হাইড্রোথার্মাল, ফ্রেয়াটিক এবং লাস্ট ওয়ান হচ্ছে ফ্রেয়াটো ম্যাগমেটিক। তো আমরা দেখি কি হয়, যদি আমি 2 নাম্বার পয়েন্ট থেকে শুরু করি যে ফ্রেয়াটিক ইরাপশনটা কিটা। ধরো কোনো মেগমা চেম্বার কোনো গ্রাউন্ড ওয়াটারের সাথে রিঅ্যাক্ট করতেছে। ঠিক আছে, মেগমা চেম্বার নরমাল অবস্থায় আছে, হুট করে সে একটা গ্রাউন্ড ওয়াটারের সাথে ইন্টারঅ্যাক্ট করলো, যার ফলে কি হবে, এই যে রিঅ্যাকশন হলো এবং হিট প্রডিউস হবে। ঠিক আছে, ম্যাগমাটা ধরো ইনঅ্যাক্টিভ অবস্থায় ছিল, এরপরে সে হুট করে গ্রাউন্ড ওয়াটারের সাথে ইন্টারঅ্যাক্ট করলো এবং এর ফলে যে হিটটা প্রডিউস হবে এবং তারা কি হবে, বাইরের দিকে চলে আসবে, মানে ইরাপশন হবে। এই ধরনের ইরাপশন আমরা যদি বলি যে মেগমা ইন্টারেক্টিং উইথ ওয়াটার, এই ধরনের ইরাপশনটা হচ্ছে তোমার ফ্রেয়াটিক। ঠিক আছে, এবং ফ্রেয়াটো ম্যাগমেটিকটাও সেম, বাট পার্থক্যটা হচ্ছে ফ্রেয়াটো ম্যাগমেটিক হচ্ছে নিউ ম্যাগমা। ধরো কোনো নিউ ম্যাগমা প্রডিউস হচ্ছে, মানে তার ধরো এজ কম, নিউ ম্যাগমা ওয়াটার যেটা ওয়াটারের সাথে কি করে, তোমার ইন্টারেক্ট করে এবং বাইরে ইরাপ্ট হচ্ছে। এই ধরনের যে ইরাপশনটা, ঠিক আছে, বা যেই ভলকানো গুলাতে এই যে নিউ ম্যাগমা এবং ওয়াটার ইন্টারেকশন করে মানে ইরাপশন হয়, এই ধরনের যে ভলকানিজম গুলো, এরা খুব বেশি এক্সপ্লোসিভ হয়। ঠিক আছে, এক্সপ্লোসিভ মানে এটা খুব বেশি ডেঞ্জারাস হয় আর কি, তোমার হচ্ছে কারণ কি, ওদের যে হিটটা অনেক বেশি থাকে। নিউ মেগমা যত নতুন হবে, টেম্পারেচার তো অবভিয়াসলি তত বেশি হবে তাদের, এবং যে মেগমা গুলো অলরেডি আগে থেকে এক্সিস্টিং, তাদের তো স্বাভাবিক নতুন মেগমা থেকে তাদের টেম্পারেচারটা কিছু হলেও কম হবে। ওকে, এটা গেল এই 2 ধরনের ইরাপশন। এখন ফার্স্ট যেটা আমি এখন পড়াবো যেটা, সেটা হচ্ছে হাইড্রোথার্মাল। আচ্ছা, কোনো ওয়ার্ডে যদি বা কোনো কোথাও যদি তুমি হাইড্রো রিলেটেড কিছু দেখো, ঠিক আছে, হাইড্রো রিলেটেড মানে কি বলতো, মানে যদি হাইড্রো ওয়ার্ডটা তুমি দেখো, তোমার মাথায় কি আসবে বলতো? হাইড্রো, এটা অবশ্যই কি রিলেটেড হবে? হাইড্রো যদি আমি বলি পানি রিলেটেড। পানি রিলেটেড, এক্স্যাক্টলি পানি রিলেটেড। তো হাইড্রোথার্মাল ইরাপশনটা কি? এটা হচ্ছে যেমন ধরো এই ইরাপশনটা হয় হচ্ছে হাইড্রোথার্মাল সিস্টেম থেকে যে আমি হিটটা প্রডিউস হয় তার ফলে। ধরো তোমার হচ্ছে সাবসারফেসে কোনো হাইড্রোথার্মাল সিস্টেম কাজ করতেছে, মানে কি কোনো হট ওয়াটার অর হচ্ছে তোমার
হট ওয়াটার বলতে কি মানে গ্রাউন্ড ওয়াটার আর ম্যাগমা হচ্ছে ইন্টারঅ্যাক্ট করতেছে, ফলে কি ওখানে একটা হাইড্রোথার্মাল সিস্টেম ক্রিয়েট হচ্ছে, ঠিক আছে? তো যার ফলে কি হয়, সেখানে যে হিটটা প্রডিউস হয় সে তার আশেপাশের বা সারাউন্ডিং যে রক তাকে পালভারাইজ করে ফেলে। মানে কি, মানে হচ্ছে বলা যায় যে পালভারাইজ করা মানে হচ্ছে ধরো ওই যে গুঁড়ো করে ফেলা বা অ্যাশ প্রডিউস করে ফেলে, পুড়িয়ে ফেলতেছে আর কি। এবং বাট এখানে কোনো দেখো, বাট ডু নট ইনক্লুড ম্যাগমা, মানে এই ধরনের যে ইরাপশন এখানে কোনো ম্যাগমা ইনক্লুডেড না। এটা হচ্ছে তোমার এই যে সারাউন্ডিং রক থেকে যে অ্যাশ গুলা প্রডিউস হয়, কেন কিভাবে হচ্ছে সেটা হচ্ছে তোমার হাইড্রোথার্মাল সিস্টেমের যে হিটটা তারা কি করে রক থেকে অ্যাশ প্রডিউস করে, এবং ধরো এই অ্যাশ গুলাই তোমার ইরাপটিভ দিস আর টিপিক্যালি ভেরি স্মল ইরাপশন। এই ধরনের যে ইরাপশন গুলো যদি আমি বলি, এখান থেকে ধরো যদি আমি একদম ফার্স্ট ফিগারটা দেখাই, ভলকানো দেখানো হচ্ছে, এখানে যে কিছু তোমার গ্যাস বেরোচ্ছে, ভলকানিক গ্যাস, এই ধরনের ইরাপশন দেখা যায় শুধুমাত্র ভলকানিক গ্যাস গুলা তোমার হচ্ছে বাইরে চলে আসতেছে, ঠিক আছে? তারা হচ্ছে এয়ারের সাথে মিক্সড হয়ে যাচ্ছে, দেন অ্যাসিডেন্ট হচ্ছে। যদি তোমার হাইড্রোথার্মাল সিস্টেমের ফলে যে ইরাপশন গুলো হচ্ছে, সেই ইরাপশনে ধরো তোমার লাভা বা লাহার পাইরোপ্লাস্টিক এই ধরনের ফ্লো হচ্ছে না, শুধুমাত্র কি পাচ্ছি আমরা, অ্যাশ পাচ্ছি, বা আমরা যদি বলি ভলকানিক গ্যাস গুলা পাচ্ছি। আচ্ছা, এতটুকু কি ক্লিয়ার তোমাদের? এই ধরনের মানে ইরাপশনের টাইপস মেইনলি এই তিন টাইপসেরই হয়। কারো কোনো সমস্যা আছে?